নমস্কার, আমি অরূপ চক্রবর্তী চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে। নতুন বছরের প্রথম সপ্তাহ কেটে গিয়েছে। এত দর্শক যারা এই ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দিয়েছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা। আজ এই মুহূর্তে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বঙ্গ রাজনীতি সরগরম যেই ব্যক্তিকে নিয়ে, তিনি একদিকে সিপিএমের রাজ্যসভার সাংসদ, কলকাতার প্রাক্তন মহানাগরিক, দেশের একজন অন্যতম বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বললেন? একদিকে তিনি কার্তিক ঠাকুর হিন্দুদের উপাস্য দেবতা, তাকে চুরির দেবতা বলে সম্ভাষণ করে বসলেন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। আর আরেক দিকে সরাসরি কংগ্রেসের উদ্দেশ্যে আক্রমণ শানালেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যেই কংগ্রেসের সাথে জোট বেঁধে 2016, 2021 এমনকি 2024 নির্বাচনী লড়াইতেও কার্যত অবতীর্ণ হয়েছিল সিপিআইএম। মাথায় রাখতে হবে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ, কিন্তু তার রাজ্যসভায় যেতে যত ভোট প্রয়োজন তত ভোট সিপিএমের হাতে ছিল না, ততজন বিধায়ক ছিল না সিপিএমের হাতে। এটা 2021 আগের ঘটনা। তখনও এ রাজ্যে সিপিএম শূন্য হয়নি, কতিপয় বিধায়ক সিপিএমের ছিল। সেই সময় সিপিএমের সাথে যদি কংগ্রেসের বিধায়করা বিধানসভার অলিন্দে রাজ্যসভার নির্বাচনের দিন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ভোটটি না দিতেন, তাহলে বিকাশবাবু আজকে রাজ্যসভার সাংসদ হতে পারতেন না। কিন্তু কি বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য? বিকাশ রঞ্জন ভট্টাচার্য খোলাখুলি বলছেন যে ইন্দিরা গান্ধীর জারি করা এমার্জেন্সি একটা কালো অধ্যায়। শুধু তাই নয়, একটি সাক্ষাৎকারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাইবারি হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দিয়েছেন এবং কার্যত সাইবারির পক্ষে দাঁড়িয়েছেন। ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে আবার সমালোচনা করেছেন এবং তার পরবর্তীকালে কংগ্রেসের যিনি সভাপতি রাজ্যে শুভঙ্কর সরকার, তার মন্তব্য এবং কংগ্রেসের একাংশকে তিনি আরএসএসের এজেন্ট বলে চিহ্নিত করেছেন বিকাশ ভট্টাচার্য। এর প্রতিক্রিয়া দিয়েছেন শুভঙ্কর সরকার, তার মতো করে কংগ্রেসের নেতা। কিন্তু যারা সাধারণ কংগ্রেস কর্মী, যারা দিনের পর দিন সিপিএমের হাতে অত্যাচারিত হয়েছেন, মার খেয়েছেন, সন্ত্রাসে রক্ত ঝরেছে, খুন হয়েছে, সেই কংগ্রেস কর্মীরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই মনোভাবকে কিভাবে দেখছেন? ঘটনাচক্রে আজকে 10ই জানুয়ারি 1983 সাল 8ই জানুয়ারি বাঁকুড়া খ্রিস্টান কলেজ, সেই সময় ছাত্র পরিষদের দাপট ছিল। বাঁকুড়া খ্রিস্টান কলেজে ছাত্র পরিষদের নেতা ছিলেন সুদেব ঘটক। এসএফআই এর কর্মীরা 78-এ ক্ষমতায় এসছে, একের পর এক ইনস্টিটিউট দখল করায় উন্মত্ত এসএফআই। সেই সময় সিপিএম এর মদতপুষ্ট পুলিশ তারা নিশ্চুপ বাঁকুড়া খ্রিস্টান কলেজের হোস্টেলে ঢোকে ছাত্র পরিষদের ঘাঁটিকে তছনছ করবার লক্ষ্যে। রড, হকি স্টিক, উইকেট, ছুরি, একের পর এক অস্ত্র দিয়ে তৃণমূল তৎকালীন ছাত্র পরিষদের কর্মীদের বেধড়ক মারা হয়। বহু ছাত্র পরিষদের কর্মী সংজ্ঞা হারান, অনেকে পাঁচিল টপকে পালিয়ে বাঁচেন। সুদেব ঘটক পালাননি, তিনি নিজের রুমে ছিলেন। চারপাশ থেকে ঘিরে ধরে এসএফআই এর হারমাদরা সুদেব ঘটককে এমন মার মারে, মাথা ফাটিয়ে দেয় উইকেট দিয়ে মারতে মারতে। রক্তাক্ত হয়ে ওখানেই সংজ্ঞা হারান সুদেব। দুদিন পরে হাসপাতালে, আজকে 10 তারিখ, এই একই দিনে সুদেব ঘটকের মৃত্যু হয়। কি অপরাধ ছিল সুদেব ঘটকের? সুদেব ঘটক ছাত্র পরিষদের পতাকাটা নিয়ে এনএসইউ এর পতাকা তলে শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেমের কথা বলতো। কি অপরাধ ছিল সাইবাড়ির মলয় সাই, জিতেন রায়দের? অপরাধ ছিল তারা ছাত্র পরিষদ করত। জিতেন রায় বাড়িতে গৃহশিক্ষকতা করতেন। সেই সাইবারি হত্যাকাণ্ডকে আবার জাস্টিফাই করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বললেন যে পুরজোয়া পুঁজিপতির দালাল, কংগ্রেস জোরদারের দালাল, তাই সাইবারির প্রয়োজন ছিল। আমি তো প্রশ্ন করব, যারা কংগ্রেস এখনও সিপিএমের সাথে জোট করেন, এইখানে আমার বাড়ির সামনে এখনও শহীদ বেদিতে সিপিএম লিখে রেখেছে তাদের শহীদের নাম, ওপরে আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে খুনি কংগ্রেসি গুন্ডা, তোদের চিতায় আমি তুলবই। পরবর্তীকালে যখন 2016 সাল এলো,
আমরা দেখলাম খুনি কংগ্রেসি গুন্ডার জায়গায় আধা ফ্যাসিস্ট শব্দটা জুড়ে গেল। তখন আর কংগ্রেস বলতে লজ্জা লাগছে। কেন লজ্জা লাগছে? এই যে বিকাশ ভট্টাচার্য ইন্দিরা গান্ধীকে ডাইনি বললেন, ইন্দিরা গান্ধীকে স্বৈরাচারী বললেন। হ্যাঁ, ইমার্জেন্সি পক্ষে আপনি থাকতে পারেন, বিপক্ষে থাকতে পারেন, ভালো বলবেন, কেউ কেউ খারাপ বলবেন, সমালোচনা থাকতেই পারে। বিকাশ ভট্টাচার্য হচ্ছেন সেই শ্রেণীর প্রতিনিধি যারা সেদিনকে পাড়ায় পাড়ায় দেয়ালে দেয়ালে ডাইনির মুখ এঁকে ইন্দিরা গান্ধীকে ডাইনি বলে অভিহিত করেছিল। বিকাশ ভট্টাচার্য হচ্ছেন সেই সিপিএম যারা পাড়ার দেয়াল দেয়াল ভরিয়ে দিয়েছিল গলি গলি মে শোর হ্যায়, বোফোর্স গান্ধী, রাজীব গান্ধী চোর হ্যায় বলে। অথচ পরে জানা গিয়েছিল যে বোফোর্স কামান কেনায় কোনো রকম অস্বচ্ছতা হয়নি। উল্টে 99 সালে যখন অটলজির সরকার, সেই সময় কার্গিলের ভয়াবহ যুদ্ধ, যখন পাকিস্তানের বাহিনী প্রচণ্ড ঠান্ডার মধ্যে কার্গিলের বেশ কয়েকটি পিক দখল করে নিয়েছিল, সেই সময় বোফোর্স হাউটজার কামান, যেটা এখনও কার্গিলের ওয়ার মিউজিয়ামে রাখা রয়েছে, আমার সৌভাগ্য হয়েছে সেখানে যাওয়ার, দেখবার, সেই বোফোর্স হাউটজার কামান ব্যবহার করেই শত্রুপক্ষকে ওখান থেকে পরাস্ত করেছিল ভারতীয় সেনাবাহিনী সৌজন্যে বোফোর্স কামান। যেই গলি গলি মে শোর হ্যায়, বোফোর্স গান্ধী চোর হ্যায় স্লোগান দিয়েছিল সিপিএম, পরবর্তীকালে সেই বোফোর্স গান্ধী, রাজীব গান্ধী, তার ছেলে তার স্ত্রীর সাথে, দলের সাথে জোট করতে দ্বিতীয়বার ভাবতে হয়নি। বিকাশ ভট্টাচার্য হচ্ছেন সেই সিপিএম যেই সিপিএম একসময় সৈফুদ্দিন চৌধুরীকে বহিষ্কার করেছিল। রাজীব গান্ধীর সাথে সৈফুদ্দিনের ব্যক্তিগত স্তরে বন্ধুত্ব ছিল এবং সৈফুদ্দিন বারবার করে বলতেন, তখন সিপিএমের লাইন ছিল সমদূরত্বের নীতি। সৈফুদ্দিন বলতেন যে আমাদের ভারতবর্ষের প্রেক্ষিতে বিজেপি আর কংগ্রেসকে এক করে দেখলে চলবে না, সমদূরত্বের লাইন ঠিক নয়, বিজেপি অনেক বড় ভয়ঙ্কর বিপদ। তখন তাত্ত্বিক সিপিএম বলেছিল না, কংগ্রেস এবং বিজেপি সমান বিপদ। পরে গাধা জল খায় ঘুলিয়ে 2004 সালে সেই কংগ্রেসের ইউপিএ 1 সরকারে প্রাণ ভোমরা হয়ে, ওই যে বুদ্ধবাবু বলেছিলেন না, বসতে বললে বসবে, উঠতে বললে উঠবে, যোগদান করেছিল কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী। আবার সোমনাথ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করেছিল, কারণ তিনি স্পিকারে থেকে সংবিধান রক্ষার শপথ নিয়েছিলেন। সৈফুদ্দিন চৌধুরীকে বহিষ্কার করেছিল, কারণ তিনি বলেছিলেন যে বিজেপি অনেক বড় বিপদ। অথচ সেই সিপিএম যারা চিরকাল কংগ্রেসকে, ইন্দিরা গান্ধীকে ডাইনি বলেছে, রাজীব গান্ধীকে চোর বলেছে, গলি গলি মে শোর হ্যায়, বোফোর্স গান্ধী চোর হ্যায়, 2016 সালের নির্বাচনে আমরা পাক সাকাশ ময়দানে একটা অদ্ভুত চিত্র দেখলাম। বিধানসভা নির্বাচনের প্রচারে এসছেন রাহুল গান্ধী। পাক সাকাশ ময়দানে উপস্থিত বুদ্ধদেব ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেসের নেত্রী দীপা দাসমুন্সী, অধীর রঞ্জন চৌধুরী সহ সিপিএমের রবীন দেব সহ একাধিক রাজ্য নেতৃত্ব, তারা একসাথে মঞ্চে উঠলেন এবং রাহুল গান্ধী ও বুদ্ধদেব ভট্টাচার্য দুজনে যুগলে একসাথে মালা পরে ফটো সেশন করলেন। যে কমরেডের শহীদ বেদী, আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে খুনি কংগ্রেসি গুন্ডা, চিতায় তোদের তুলবই, সেই শহীদ বেদী বোধহয় সেদিনকে নতুন করে আবার লজ্জায় আত্মহত্যা করেছিল। আজকে বিকাশবাবু খুঁচিয়ে দিয়েছেন এমার্জেন্সি নিয়ে, ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে আবার কুৎসিত মন্তব্য করে। তো বিকাশবাবু, আপনার যদি এতই খারাপ লেগে থাকে ইন্দিরা গান্ধী এবং তার দলকে, তাহলে এই ধান্দাবাজি কেন? তাহলে লোকসভা ভোটে আবার মোহাম্মদ সেলিমকে মুর্শিদাবাদে জেতানোর জন্য অধীর চৌধুরীকে মিটিং করতে বলেছিলেন কেন? নিজে যখন রাজ্যসভায় গেলেন, কেন কংগ্রেসের ভোটগুলো নিয়ে রাজ্যসভায় গেছেন? কংগ্রেস নাকি আরএসএস এর দালাল, তো সেই আরএসএস এর দালালদের ভোট নিয়ে আপনার রাজ্যসভায় যেতে বিবেকে বাঁধলো না বিকাশবাবু? ও বিকাশবাবু, আপনি তো কলকাতার মেয়র ছিলেন। কলকাতার মেয়র থাকাকালীন কি করে বাইপাসের ধারে জমিগুলো বাজার দরের থেকে কম দামে কি করে কর্পোরেটের হাতে তুলে দিয়েছিলেন কলকাতা পুরসভা রাজস্ব ক্ষতি করে? এই যে এত বড় বড় বেসরকারীকরণের বিরুদ্ধে কথা বলেন, সেদিনকে কলকাতা পুরসভার কর্মচারীদের মায়না দিতে পারতেন না যদি না জমি বিক্রি করতেন। নিজে তো বেসরকারীকরণের রাস্তা খুলে দিয়ে গিয়েছিলেন। আসলে সিপিএমের হিপোক্রেসি, সিপিএমকে নিয়ে বলা মানে সময়ের অপচয় করা। দলটা শূন্যে পর্যবসিত হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো কিছু মানুষ, তারা এখনও সেই ইউটোপিয়ায় বাস করেন, সেই খোয়াব দেখেন, যেই খোয়াব দেখলে কংগ্রেসের ঘাড়ে চেপে রাজ্যসভার সাংসদ হয়ে কংগ্রেসকেই গালিগালাজ করা যায়। দেখুন, আমি কংগ্রেসের কেউ নই। আমি একটা সময় ছাত্র অবস্থায় ছাত্র পরিষদ করেছি, কিন্তু তারপর 2 বছরের মাথায় নতুন দল তৃণমূল তৈরি হয়েছিল, তখন থেকে আমরা তৃণমূল ছাত্র পরিষদ করেছিলাম। আমি কংগ্রেসের কেউ নই। কিন্তু ইন্দিরা গান্ধী দেশনায়ক।
ইন্দিরা গান্ধীর সম্পর্কে যারা খারাপ কথা বলেছিল, রাজীব গান্ধী ভারতবর্ষে কম্পিউটার শিক্ষার জনক, স্যাম পিত্রোদাকে না আনলে আজকে ভারতবর্ষের যে বিশ্বায়নের যুগ, এই ইন্টারনেটের যুগ, ভারতবর্ষ পদার্পণই করতে পারতো না যদি না রাজীব গান্ধী সেদিনকে সেই ভিশনটা নিয়ে আসতেন। সেদিনকে সিপিএম কম্পিউটার শ্রমিক বিরোধী আখ্যা দিয়েছিল। আজকে বিকাশবাবুর নেতা মোহাম্মদ সেলিম তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যে সিপিএম সিলভার পেয়েছে ইউটিউবে, সিপিএম অমুক পেয়েছে, অ্যাচিভ করেছে। অর্থাৎ সিপিএমের পুরো অস্তিত্বটাই টিকে রয়েছে সামাজিক মাধ্যমে, কম্পিউটার, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া। যে কম্পিউটার শ্রমিক বিরোধী বলে এখান থেকে এইচএসবিসির সদর দপ্তরকে তাড়িয়ে দিয়েছিল সিপিএম, সেই কম্পিউটার নিয়ে সিপিএমকে এখন নাচতে দেখা যায়। এদের অস্তিত্বটা টিকে রয়েছে শুধু কম্পিউটার মাধ্যমের মধ্যে। চিরকালের হিপোক্রিট সিপিএম আজকে 10ই জানুয়ারি বাঁকুড়া খ্রিস্টান কলেজে ছাত্র পরিষদের নেতা সুদেব ঘটক তাকে প্রণাম জানিয়ে আমার এই এপিসোড থেকে পরিষ্কারভাবে বলি, সিপিএম আসলে কারণ না। সিপিএম নিজে মার্ক্সের মৃত্যুদিনে 14ই মার্চ গণতন্ত্রের মৃত্যু ঘটায় নন্দীগ্রামের বুকে। সিপিএম নিজে পুঁজিপতিদের দালালির বিরুদ্ধে কথা বলে নিজেরা ডাউ কেমিক্যালের মতো সাম্রাজ্যবাদী পুঁজির দালালি করার জন্য নন্দীগ্রামে কেমিক্যাল হাব তৈরি করার সিদ্ধান্ত নেয়। যে সিপিএম পারমাণবিক চুক্তির বিরোধিতা করে সরকার ছাড়ে, সেই সিপিএম কেমিক্যাল হাব গঠনের পক্ষে রায় দেয়। যেই সিপিএম সরকারে আসার আগে বলতো লাঙল যার জমি তার, সরকারে আসার পর বলে চাষার বেটা কি চাষা থাকবে, গরিব কৃষকের জমি কেড়ে ওই জমিতে, উর্বর জমিতে শিল্পায়ন করতে হবে। ফল আপনারা দেখেছেন। চিরকাল দেয়াল লিখত, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। আর আজকে দেখুন, ভোটে জেতার জন্য আব্বাস সিদ্দিকে মঞ্চে উঠলে অধীর চৌধুরী মাইক নামিয়ে দিয়েছিল। এটাই সিপিএম। এই সিপিএম এ রাজ্যের বুকে যখন অনুব্রত মণ্ডল বেল পায় তখন সেটিং, ইডি যখন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট গঠন করে তখন সেটা খুব ভালো কাজ। আর ইডি যখন বিজয়নের মেয়ে পিনারাই বিজয়ন, কেরলের সিপিএমের মুখ্যমন্ত্রী, তার মেয়ের বিরুদ্ধে চার্জশিট গঠন করে তখন হয় রাজনৈতিক প্রতিহিংসা। এটাই সিপিএম। অনুব্রত মণ্ডল জামিন পেলে সেটিং, কলতান দাশগুপ্ত জামিন পেলে সেটা গণতন্ত্রের জয়। এটাই সিপিএম। এই সিপিএম এই জন্যেই 19-এ 0, 21-এ 0, 24-এ 0 নতুন জিনিস আবিষ্কার করেছে, মহাশূন্য। এই মহাশূন্যের সিপিএমকে বিশ্বাস করুন, স্বয়ং মার্ক্স যদি ওপর থেকে নেমে আসেন তাহলেও নতুন করে আর বাঁচাতে পারবেন না। সিপিএম কোমায় চলে গিয়েছে। এই সিপিএমকে বাঁচাতে একটাই ওষুধ, গোটা পার্টিটার অস্তিত্ব বিলোপ করে দিয়ে যদি কোনো নতুন লিবারাল ফর্মে নতুন কিছু ফরমেশন হয় তবে মানুষ হয়তো এদের বিশ্বাস করবে। নইলে সিপিএমকে মানুষ আর বাংলার বুকে অন্তত আগামী 50 বছর 100 বছরও বিশ্বাস করবে না। যে বিকাশ ভট্টাচার্য এত বড় বড় কথা বলছেন, ওনার যদি মুরত থাকে, উনি আগে কংগ্রেসকে আরএসএসের দালাল বলার আগে উনি প্রমাণ করুন যে উনি আরএসএসের দালাল নন। কারণ উনি কার্তিক ঠাকুরকে নিয়ে যে মন্তব্য করেছেন, কোনো সনাতনী বিজেপি শুভেন্দুকে পর্যন্ত ওই মন্তব্যের বিরোধিতা করতে দেখিনি। যে শুভেন্দু নাকি স্বঘোষিত হিন্দু ধর্মের ধ্বজাধারী বাহক, সেই শুভেন্দু এখনো এই মন্তব্যের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া জানায়নি। হিন্দু দেবতাকে নিয়ে কুৎসিত মন্তব্য করেছেন, অথচ বিজেপি চুপ। তাহলে বিকাশবাবু, আপনি আবার আরএসএসের এজেন্টের কাজ করছেন না তো? নাকি আপনি এ রাজ্যের বুকে আশঙ্কিত যে আগামী দিন যদি কংগ্রেস আপনাদের সাথে না থাকে তাহলে তো যে 0 তো আর 1 হচ্ছে না, যে 5% ভোট আছে সেটাও যদি 0%-এ নেমে আসে, লালবাতি তো জ্বলে গেছে, আগামী দিন পুরো যাত্রা পার্টি হয়ে উঠে যেতে হবে না তো? সেই আশঙ্কা থেকে কি এই ধরনের আক্রমণ? সে প্রশ্নের জবাব নিশ্চয়ই কংগ্রেস দিতে পারবে। শুভঙ্কর সরকার কংগ্রেসের সভাপতি, তিনি তার মতো করে জবাব দিয়েছেন। যে কংগ্রেস কর্মীরা 34 বছরে কোথাও সাতগাছিয়ার বুকে বুথ এজেন্ট বসেছিল জুম্মানদার হয়ে জ্যোতি বসুর বিরুদ্ধে, গাছের সাথে বেঁধে জ্যান্ত কই মাছ গলায় ঢুকিয়ে খুন করেছিল, হাওড়ার আমতুয়ার কান্দুয়া গ্রামে হাত চিহ্নে ভোট দেওয়ার অপরাধে হাতের পাঞ্জা কেটে নিয়েছিল, 21শে জুলাই যে যুব কংগ্রেসের কর্মীদের বুকের ওপর গুলি চালিয়েছিল সিপিএম, যারা 34 বছর ধরে একের পর এক জায়গায়, যে বাঁকুড়া সুদেব ঘটকের কথা বললাম, সারা রাজ্য জুড়ে এমন কোনো জেলা নেই, এমন কোনো প্রান্ত নেই যেখানে অত্যাচার হয়নি। গত 7ই জানুয়ারি নন্দীগ্রামের বুকে গুলি চলেছিল, নেতাই দিবস কদিন আগে গিয়েছে। সারা রাজ্য জুড়ে সিপিএমের অত্যাচারে সাধারণ মানুষ তো বটেই, কিন্তু নৃশংসভাবে খুন হতে হয়েছিল কংগ্রেসের কর্মীদের। সেই কংগ্রেসের কর্মীরা এই অপমান মেনে নেবেন তো? প্রশ্ন থাকলো, সিপিএম 0 থেকে মহাশূন্যে পরিণত হওয়া তার রাজ্য সম্পাদক এবং রাজ্য নেতৃত্বের কাছে। যদি উত্তর দিতে পারেন তো ভালো কথা। কংগ্রেসের কর্মীদের এরপরও ভোটের মুখে, ভোটের ময়দানে নামাতে পারবেন তো? প্রশ্ন কিন্তু বিকাশ ভট্টাচার্য তুলে দিলেন যে জোট আগামী দিন ঘোট হয়ে থাকবে,
না সত্যি সত্যি জোট হিসেবে আবার স্বীকৃতি পাবে, সেই বিচার আগামী দিন নিচুতলার দুই দলের কর্মীরা করবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের নজর থাকবে এই রাজ্য রাজনীতির চাপানুতরে। আসুন আমরা শীতের আমেজ গায়ে মেখে এই চাপানুতরকে আপাতত উপভোগ করি। মহাশূন্যের পথে বিলীন হতে চলা সিপিএম আর একটিমাত্র সাংসদ নিয়ে কোনো রকমের অস্তিত্ব রক্ষা করা কংগ্রেসের মধ্যে আগামী দিন কী টানাপোড়েন সম্পর্কের দ্বারায় সেদিকে নিশ্চয়ই রাজনৈতিক মহলের নজর থাকবে। সবাইকে এই ইউটিউব ভিডিও দেখার জন্য এতক্ষণ যারা দেখলেন দর্শকদের অনেক ধন্যবাদ। ভালো লাগলে বলবো অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ সন্ধে, নমস্কার।